হ্যালো বন্ধুরা, ভূতের জলসায় আপনাদের স্বাগতম। আমি সাইফুল ইসলাম, আর আজ আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এক অভিশপ্ত গ্রামে, যেখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক জরাজীর্ণ জমিদার বাড়ি। আজকের গল্প অভিশপ্ত চৌধুরী বাড়ির শেষ প্রহরী। আপনারা কি জানেন, কিছু কিছু দরজা একবার খুললে আর বন্ধ করা যায় না? অর্ণব জানত না। সে শুধু চেয়েছিল আশ্রয়, কিন্তু পেয়েছিল এক অনন্ত অভিশাপ। হেডফোনটা কানে লাগিয়ে নিন আর ঘরের আলোটা নিভিয়ে দিন, কারণ আজকের গল্পটা শোনার পর নিজের ছায়াকেও বিশ্বাস করতে ভয় পাবেন। চলুন প্রবেশ করা যাক চৌধুরী ভিলার অন্ধকারে। গল্পের শুরু হয় এক প্রলয়ঙ্করী কালবৈশাখী ঝড়ের রাতে। আকাশ চিরে বিদ্যুতের ঝলকানি বারবার আলোকিত করে তুলছে চৌধুরী ভিলার কঙ্কালসার অবয়ব। শ্যাওলা ধরা নোনাইটের দেয়ালগুলো যেন কোনো মৃত প্রাণীর পাঁজরের মতো দাঁড়িয়ে আছে। অর্ণব ৩৫-এর কোঠায় এক ক্লান্ত যুবক। তার ভাঙাচোরা জিপ গাড়িটা নিয়ে এসে দাঁড়ায় প্রধান ফটকের সামনে। ঢাকা থেকে পালিয়েছে সে। একসময় সে ছিল প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার, কিন্তু এখন জুয়ার ঋণ, পাওনাদারদের হুমকি আর স্ত্রীর ডিভোর্সের নোটিশে তার জীবন বিপর্যস্ত। এই নির্জন পরিত্যক্ত বাড়িটি তার শেষ আশ্রয়। কাল সকালেই বুলডোজার আসবে, তাই আজকের রাতটাই এই বাড়ির ইতিহাসের শেষ রাত, আর অর্ণব তার শেষ অতিথি। গাড়ি থেকে নামতেই ঝোড়ো বাতাস তাকে ধাক্কা দেয়। বৃষ্টির ছাটে ভিজে চুপসে যায় তার শার্ট। গেটের ওপাশে অন্ধকার বারান্দায় একটা হ্যারিকেনের আলো দুলছে। ক্যাক ক্যাক শব্দে লোহার মরচে ধরা গেটটা খুলে যায়। বেরিয়ে আসে এক জরাগ্রস্ত বৃদ্ধ, পরনে ময়লা লুঙ্গি আর ফতুয়া, গায়ের চামড়া যেন শুকিয়ে হাড়ের সাথে লেগে আছে। ইনি কালু নানা। গ্রামের লোক বলে গত ৭০ বছর ধরে এই লোক এই গেটেই বসে আছে। তার ঘোলাটে চোখের মণিতে কোনো প্রাণের স্পন্দন নেই, আছে শুধু এক শীতল শূন্যতা। কালু নানা হ্যারিকেনটা মুখের সামনে তুলে অর্ণবকে দেখে। তার মুখে ফুটে ওঠে এক করুণ অথচ কুটিল হাসি। সে অর্ণবের হাত ধরে। সেই স্পর্শ বরফের মতো ঠান্ডা। কালু নানার খসখসে গলায় শোনা যায় উত্তরবঙ্গের আঞ্চলিক টানের সতর্কবাণী। বাপজান, আইলে তয়, আইজ কাইলকার রাইটটা বড় ভারী। আসমান কানে, জমিনও কানে, আপনি শেষ মেমান। একটা কথা কইয়া রাখি, রাইটে যতই চিল্লাচিল্লি শোনেন বা যতই আপন মাইনসের গলা পান, ফজরের আজান না দেওয়া পর্যন্ত ঘরের কপাট খুলবেন না। এই ভিটায় মরা মানুষ কথা কয়, জিন্দা মাইনসের নিঃশ্বাস ফুরায় যায়। অর্ণব শহরের মানুষ, তার যুক্তিবাদী মন এসব গায়ে মাখে না। সে ভাবে বুড়োটা নিশ্চয়ই গাঁজার নেশায় আবল তাবল বকছে। সে বিরক্তি নিয়ে রুম ১০১ বা সাবেক কাচারি ঘরের চাবিটা ছোঁ মেরে নেয়। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় অর্ণবের মনে হয় দোতলার রেলিংয়ের ফাঁক দিয়ে কেউ একজনটাকে দেখছে। সে টর্চ মারে, কিন্তু সেখানে কেউ নেই, শুধু একজোড়া পুরনো ধুলিমলিন জুতো পড়ে আছে। ঘরের দরজাটা খুলতেই ভ্যাপসা গন্ধ নাকে আসে। অনেকদিন বন্ধ থাকা ঘর, পুরনো কাগজ আর ইঁদুরের গন্ধ মেশানো। অর্ণব ব্যাগটা রেখে বিছানায় বসে। মোমবাতি জ্বালাতেই তার মনে হয় তার নিজের ছায়াটা দেওয়ালের গায়ে একটু বেশিই বড় দেখাচ্ছে। হঠাৎ জানলার কপাটটা দড়াম করে খুলে যায় বাতাসে। অর্ণব জানলা বন্ধ করতে যায়, আর তখনই বিদ্যুতের আলো এসে বাগানের দিকে তাকায়। তার মনে হয় বাগানের আম গাছটার নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে। অবয়বটা ঠিক তার দিকেই তাকিয়ে আছে। অর্ণব ভালো করে দেখার আগেই লোডশেডিংয়ে পুরো এলাকা মিশমিশে অন্ধকারে ডুবে যায়। শুরু হয় এক দীর্ঘ অভিশপ্ত রাত। লোডশেডিংয়ের সঙ্গে সঙ্গেই ঘরটা যেন এক আদিম গুহার মতো অন্ধকারে তলিয়ে গেল। বাইরে বৃষ্টির একটানা শব্দ, যেন হাজার হাজার অদৃশ্য পা হেঁটে বেড়াচ্ছে টিনের চালে। মোমবাতির শিখাটা কাঁপছে, অর্ণবের ছায়াটা দেয়ালে নেচে বেড়াচ্ছে পাগলের মতো। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে বেজে উঠল ফোন। ক্রিং ক্রিং। অর্ণব চমকে উঠল। ঘরের কোনায় ধুলোমাখা ছোট টিপয়ের ওপর রাখা মান্ধাতার আমলের কালো রোটারি ডায়াল ফোনটা বাজছে। এটা অসম্ভব।
এই বাড়িতে গত ২০ বছর ধরে কোনো সংযোগ নেই। তারের লাইনগুলো কবেই ছিঁড়ে গেছে। অর্ণব ভাবল এটা নিশ্চয়ই তার মনের ভুল, ক্লান্ত মস্তিষ্কের হ্যালুসিনেশন। কিন্তু শব্দটা থামল না। ক্রিং ক্রিং। অর্ণব মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল, কাঁপা কাঁপা হাতে রিসিভারটা তুলল। হ্যালো। ওপাশ থেকে কোনো যান্ত্রিক শব্দ বা হিস হিস আওয়াজ এলো না। এলো এক পরিচিত, অতি আদুরে গলার স্বর, যা গত 10 বছর সে শোনেনি। খোকা, তুই শেষমেশ ফিরলি? আমি জানতাম তুই আসবি। অর্ণবের হাত থেকে মোমবাতিটা পড়ে যাওয়ার উপক্রম হলো। এই তো তার মায়ের গলা। মা মারা গেছেন 10 বছর আগে ক্যান্সারে। মা, তুমি, এটা কি করে সম্ভব? তুমি তো নেই। অর্ণবের গলা চিরে কান্না বেরিয়ে আসতে চাইল। মায়ের গলাটা হঠাৎ বদলে গেল। আদরের জায়গায় ফুটে উঠল এক তীব্র আতঙ্ক আর হাহাকার। তুই কেন এলি বাবা? ওরা তোকে নিতে আসছে। ওরা জানে তুই এখানে। তুই পালা, এই ঘর থেকে বের হ, না হলে তুইও আমার মতো আটকা পড়বি। পালা অর্ণব, পালা। খট করে লাইনটা কেটে গেল। রিসিভার থেকে এখন শুধু একটানা যান্ত্রিক গো গো শব্দ আসছে। অর্ণব ফোনটা আছড়ে রাখল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। এটা কি সত্যিই মা ছিল, নাকি তার নিজের অপরাধ বোধ মায়ের গলার স্বর নকল করে তাকে ভয় দেখাচ্ছে? ডিভোর্সের আগে মা কতবার বলেছিল সংসারে মন দিতে, অর্ণব শোনেনি। দম বন্ধ করা আতঙ্ক থেকে বাঁচতে অর্ণব দরজা খুলে করিডোরে বেরোতে চাইল। কালু নানার সতর্কবাণী তার মনে পড়ল, কিন্তু তার মনে হলো এই ঘরে থাকলে সে পাগল হয়ে যাবে। সে দরজার হাতলে হাত রাখল। ঠিক তখনই দরজার নিচের ফাঁক দিয়ে করিডোরের আলো আঁধারি মেঝেতে সে এক ছায়া দেখতে পেল। কেউ একজন দরজার ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে, নিঃশব্দে। অর্ণব দরজার ফুটো দিয়ে তাকালো। বাইরে হ্যারিকেনের অস্পষ্ট আলোয় সে দেখল লম্বা এক ছায়া দেয়াল বেয়ে ছাদের দিকে উঠে গেছে। ছায়াটা হাঁটছে, কিন্তু কোনো পায়ের শব্দ নেই। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ছায়াটার নড়াচড়া। ছায়াটা হাত নাড়ছে, যেন কাউকে ডাকছে, কিন্তু অর্ণব জানে বাইরে কেউ নেই। সে ফিরে তাকালো নিজের ছায়ার দিকে। মোমবাতির আলোয় তার নিজের ছায়াটা দেয়ালে স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে হাত নাড়ল, দেয়ালের ছায়া নড়ল না। ছায়াটা স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল, যেন ওটা অর্ণবের ছায়া নয়, ওটা অন্য কেউ, যে অর্ণবের রূপ ধরে তার সাথে লেগে আছে। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। তার মনে হলো আসল ভূত এই বাড়িতে নেই, ভূত আছে তার নিজের মনের ভেতরে, নাকি এই বাড়িটাই তার মনটাকে শুষে নিচ্ছে। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল। ছায়াটা তখনও দরজার ওপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে। ভয় যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ মরিয়া হয়ে ওঠে। অর্ণবেরও তাই হলো। দরজার ওপাশে সেই ছায়াটি এখনও দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কাঠের দরজায় নখ দিয়ে আঁচড় কাটার মতো খসখস শব্দ করছে। অর্ণব জানে দরজা দিয়ে বের হওয়া মানেই মৃত্যুর মুখে পড়া। তার চোখ পড়ল উত্তরের জানলাটায়। পুরনো আমলের বিশাল খড়খড়ি দেওয়া জানলা, নিচে বাগান। দোতলা হলেও উচ্চতা খুব বেশি নয়, আর নিচে নরম মাটি আর ঘাস। বৃষ্টির জল জমে কাদা হয়ে আছে। লাফ দিলে হয়তো পা মোচকাবে, কিন্তু প্রাণটা বাঁচবে। অর্ণব জানলার ছিটকিনিটা খোলার চেষ্টা করল। জং ধরা লোহা সহজে নড়তে চায় না। সর্বশক্তি প্রয়োগ করতেই কট করে শব্দ হলো। ছিটকিনিটা ভেঙে হাতে চলে এলো। জানলার পাল্লা দুটো ঝড়ের ঝাপটায় দড়াম করে খুলে গেল। বাইরে তখন প্রলয় চলছে। বৃষ্টির ছাঁট এসে অর্ণবের চোখে মুখে বিঁধছে সূচের মতো। সে নিচে তাকালো। অন্ধকারে বাগানের গাছপালাগুলো দেখা যাচ্ছে। সাহস সঞ্চয় করে সে জানলার ফ্রেমে পা রাখল। যাক, মুক্তি, মনে মনে বলল সে। চোখ বন্ধ করে সে লাফ দিল বাইরের অন্ধকারে। বাতাসে কয়েক সেকেন্ডের পতন। অর্ণব অপেক্ষা করছে ভেজা মাটির স্পর্শ পাওয়ার জন্য, কিন্তু তা হলো না। সে ধপ করে পড়ল শক্ত কিছুর উপর। কাদা মাটি নয়, ঠান্ডা পাথর। অর্ণব চোখ খুলল। বৃষ্টির শব্দ কমে গেছে। তার চারপাশে কোনো বাগান নেই, গাছপালা নেই। সে শুয়ে আছে মোজাইক করা পুরনো মেঝের উপর।
ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সে বাগানে পড়েনি, সে পড়ে আছে ঠিক সেই করিডরটায় যেখান থেকে সে পালাতে চেয়েছিল। তার সামনেই রুম 101-এর দরজাটা এখনো ভেতর থেকে বন্ধ, অথচ সে জানে সে জানলা দিয়ে লাফ দিয়েছে। অর্ণব উঠে দাঁড়ালো, পাগলের মতো জানলার দিকে ছুটল। জানলাটা এখন আর জানলা নেই, সেখানে ইটের গাঁথুনি দেওয়া দেয়াল, যেন এই ঘরে কোনো দিন জানলাই ছিল না। না না, এটা হতে পারে না, অর্ণব বিড়বিড় করে উঠল। তার মনে হলো সে কোনো দুঃস্বপ্নের গোলক ধাঁধায় আটকে গেছে। শার্লি জ্যাকসনের গল্পের মতো এই বাড়িটা জীবন্ত এবং সে তার শিকারকে পালাতে দেবে না। দিশেহারা হয়ে অর্ণব সিঁড়ির দিকে দৌড় দিল। দোতলার গোলক ধাঁধা থেকে তাকে বের হতেই হবে। সে হুমড়ি খেয়ে পড়ল নিচতলায়। নিচতলাটা একসময় জমিদারদের জলসা ঘর ছিল, এখন সেখানে ভাঙা ঝাড়বাতি ঝুলছে, চারপাশে মাকড়সার জাল। ঘরের মাঝখানে একটা ভারী মেহগনি কাঠের টেবিল, তার উপর টিমটিম করে জ্বলছে একটা মোমবাতি, আর তার পাশে পড়ে আছে একটা বিশাল চামড়ায় বাঁধানো খাতা, অতিথি রেজিস্টার। অর্ণব জানে না কেন, কিন্তু এক অমোঘ আকর্ষণে সে খাতাটার দিকে এগিয়ে গেল। ধুলো ঝেড়ে খাতাটা খুলল। হলুদ হয়ে যাওয়া পাতা, কালির আঁচড়গুলো বিবর্ণ। প্রথম পাতা, 1924 সাল। অতিথির নাম অর্ণব চৌধুরী, পেশা জমিদার পুত্র। সইটা হুবহু অর্ণবের নিজের হাতের সই। অর্ণব পাতা উল্টাতে লাগল। 1952 সাল, পাকিস্তান আমল। অতিথির নাম অর্ণব চৌধুরী, পেশা সার্ভেয়ার, সই একই। 1971 সাল, মুক্তিযুদ্ধের সময়। অতিথির নাম ক্যাপ্টেন অর্ণব, সই একই। 2005 সাল, 2024 সাল। প্রতিটি পাতায় প্রতি যুগে এই বাড়িতে একজনই অতিথি এসেছে। তাদের সবার নাম অর্ণব এবং সবার সই একই হাতের লেখা। অর্ণবের হাত কাঁপতে শুরু করল। খাতাটা হাত থেকে পড়ে গেল। হঠাৎ তার মস্তিষ্কের গভীরে এক স্মৃতি ভেসে উঠল। ছোটবেলায় দাদি তাকে কোলে নিয়ে গল্প করতেন। আমাদের বংশে এক অভিশাপ আছে দাদু ভাই, চৌধুরী বাড়ির এক ছেলে নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু সে ফিরে এসেছিল অমাবস্যার রাতে। তারপর তাকে আর পাওয়া যায়নি। লোকে বলে সে নাকি বাড়িটার সাথে মিশে গেছে। অর্ণব আয়নার দিকে তাকালো। জলসাঘরের বিশাল ধুলোমাখা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে সে শিউরে উঠল। তার পরনের শার্টটা এখন আর আধুনিক চেক শার্ট নেই, সেটা হয়ে গেছে পুরনো আমলের সিল্কের পাঞ্জাবি। সে কি তবে নতুন কেউ নয়? সে কি এই বাড়িরই অংশ? জন্মান্তরের কোনো এক ঘৃণ্য পাপে সে বারবার এই বাড়িতে ফিরে আসে, আর এই বাড়ি তাকে গ্রাস করে নেয়। সিঁড়ির ওপর থেকে তখন ভেসে এলো ভারী পায়ের শব্দ। কেউ একজন নামছে, ধীরে, খুব ধীরে। সিঁড়ির বাঁকে ছায়া পড়ল। অর্ণব শ্বাস আটকে অপেক্ষা করছে। নেমে এলো কালু নানা। কিন্তু এই কালু নানা সেই জরাগ্রস্ত কুজো বৃদ্ধ নয়। তার শরীর সোজা, কাঁধে একটা গামছা, হাতে সেই হ্যারিকেন, কিন্তু তাতে আলো নেই, আছে এক দলা দাউ দাউ করা নীল আগুন। কালু নানা ধীর পায়ে হেঁটে জলসাঘরের মাঝখানে এলো। সেখানে মেঝের ধুলো সরিয়ে সে বসল। অর্ণব দেখল তার চারপাশে ছড়িয়ে আছে শুকনো রক্তজবা আর কিছু ছোট ছোট হাড়। জায়গাটা দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগেই এখানে কোনো তান্ত্রিক ক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্ণব ছুটে গেল তার দিকে। ভয়ে রাগে সে কাঁপছে। সে বৃদ্ধের কলার চেপে ধরল। কি এসব? কি হচ্ছে আমার সাথে? আমি এখান থেকে বেরোবো কি করে? বলুন, আমাকে যেতে দিন। অর্ণব চিৎকার করে উঠল। কালু নানা কোনো বাধা দিল না। সে শুধু তার ঘোলাটে চোখ তুলে অর্ণবের দিকে তাকালো। সেই চোখে এখন আর ছানি নেই, সেখানে জ্বলছে এক আদিম আগুনের আভা। সে হাসল। সেই হাসি মানুষের গলার স্বর নয়, যেন অনেকগুলো মানুষের আর্তনাদ একসঙ্গে মিশে তৈরি হয়েছে। যাইবা, কই যাইবা বাবজান? কালু নানার গলার স্বর এখন গম্ভীর, ভারী। এইটা তো সরাইখানা না যে আইলা আর চইলা গেলা। এইটা চৌধুরী ভিলা। এইখানে মানিসে আসে না, মানিসের নিয়তি আসে। অর্ণব পিছিয়ে গেল। মানে কি বলছেন আপনি? কালু নানা হ্যারিকেনটা মেঝের ওপর নামিয়ে রাখল। নীল আগুনের আলোয় তার মুখটা পিশাচের মতো দেখাচ্ছে।
শোনো বাপজান, সত্যটা শোনো, এই বাড়ি ভাঙে না, কোনোদিন ভাঙবেও না। প্রমোটার, বুলডোজার সব মায়া। এইটা ইট পাথরের বাড়ি না, এইটা একটা লুপ, সময়ের খাঁচা। 100 বছর আগে জমিদার মশাই অমর হওয়ার লেগ্যে এইখানে শয়তানের লগে চুক্তি করছিলেন। সেই চুক্তিতে এই বাড়ির সময় থমকায়া গেছে। কালুনানা আঙুল তুলে অর্ণবের দিকে ইশারা করল। এই খাঁচার একজন পাহারাদার লাগে, একজন বলি লাগে। গত 100 বছর ধইরা আমি এই খাঁচার পাহারাদার। আমি ছিলাম 1924 সালের অর্ণব চৌধুরী। আমি পাপ করছিলাম, তাই আমার শাস্তি হইল অপেক্ষা করা। আমারে মুক্তি পাইতে হইলে আমার জায়গায় আমারই রক্তরে রাইখে যাইতে হইব। অর্ণবের মাথা ঘুরছে, সে বুঝতে পারছে না কি বিশ্বাস করবে। তার মানে আপনি আপনি আমি? কালু নানা বিকট শব্দে হেসে উঠল। জলসাঘরের ঝাড়বাতিগুলো সেই হাসিতে দুলে উঠল। হ, আমি তুমি, তুমি আমি, আমরা সবাই এক সুতায় গাঁথা। আমি 100 বছর ধইরা এই দরজায় বইসে আছি শুধু তোমার লেগ্যে। তুমি আইসো, আমার ছুটি। এখন থেকে এই চাবি তোমার, এই লণ্ঠন তোমার, এই নরকও তোমার। অর্ণব দেখল কালু নানার শরীরটা কাঁপছে, তার চামড়া খসে পড়ছে, যেন মাটির পুতুল ভেঙে যাচ্ছে। কিন্তু তার চোখ দুটো অর্ণবের দিকে স্থির। পালাও বাপজান, পালাও, কিন্তু মনে রাখো, ছায়া কখনো কাউকে ছাইরা যায় না। অর্ণব বুঝতে পারল সে এক ভয়ানক ফাঁদে পা দিয়েছে। সে কোনো সাধারণ অতিথি নয়, সে এই বাড়িরই খাদ্য। তার পূর্বপুরুষের পাপ তাকে টেনে এনেছে এই নরকে, তাকে পরবর্তী কালু নানা বানানোর জন্য। অর্ণবের মস্তিষ্কে তখন একটাই চিন্তা, বাঁচতে হবে। এই অভিশপ্ত ছায়া থেকে, এই শয়তানের ফাঁদ থেকে তাকে বের হতেই হবে। তার চোখের সামনে কালু নানার শরীরটা ভেঙে চলে যাচ্ছে, কিন্তু তার সেই পিশাচের মতো হাসিটা থামছে না। রাগের এক অন্ধ আক্রোশে অর্ণব পাশে থাকা টিপোয়ের ওপর থেকে একটা ভারী পিতলের ফুলদানি তুলে নিল। চুপ, চুপ কর শয়তান! চিৎকার করে সে সজোরে আঘাত করল কালু নানার মাথায়। ঝনঝন শব্দে ফুলদানিটা মেঝেতে পড়ল, কিন্তু কালু নানার শরীর দিয়ে কোনো রক্ত বের হলো না। তার শরীরটা যেন বালির তৈরি। আঘাত লাগতেই ঝুরঝুর করে ভেঙে পড়ল এবং মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলী হয়ে বাতাসে মিলিয়ে গেল। অর্ণব হাঁপাচ্ছে। ঘরটা এখন একদম নিস্তব্ধ, নীল আগুন নিভে গেছে, শুধু হ্যারিকেনটা পড়ে আছে মেঝেতে। মরেছে, বুড়োটা মরেছে। অর্ণব বিড়বিড় করে উঠল। সে আর এক মুহূর্ত দেরি করল না, দৌড় দিল প্রধান ফটকের দিকে। করিডর পেরিয়ে ভাঙা বারান্দা ডিঙিয়ে সে এসে দাঁড়ালো বিশাল লোহার দরজার সামনে। বাইরে জানলার ফাঁক দিয়ে ফিকে আলো দেখা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে, পাখিরা ডাকছে না, কিন্তু আলোর রেখা তাকে ভরসা দিল। অর্ণব কাঁপা কাঁপা হাতে দরজার ছিটকিনিটা খুলল। মরচে ধরা কবজায় শব্দ হলো কক কক কক। সে দরজাটা 2 হাতে টান দিয়ে খুলল, মুখে এক স্বস্তির হাসি। মুক্তি! সে 1 পা বাড়ালো বাইরে, কিন্তু তার পা মাটিতে পড়ল না। সে থমকে গেল। তার মুখের হাসিটা ভয়ের এক নিদারুণ আর্তনাদে বদলে গেল। দরজার বাইরে কোনো গ্রাম নেই, নেই সেই আম গাছ, নেই তার জিপ গাড়িটা, নেই সেই গ্রামের মিঠো পথ। আছে শুধু এক অন্তহীন ধূসর কুয়াশা। ওপরে আকাশ নেই, নিচে মাটি নেই, শুধু এক অনন্ত শূন্যতা, যেন জগৎটাই মুছে গেছে। অর্ণব ভয়ে পিছিয়ে এলো। সে কি স্বপ্ন দেখছে? সে আবার তাকালো। না, সত্যিই কিছু নেই। চৌধুরী ভিলা যেন মহাবিশ্বের বাইরে কোনো এক শূন্য স্থানে ভেসে আছে। হঠাৎ তার কানে এলো সেই খসখসে গলার স্বর, কিন্তু এবার সেটা আসছে তার নিজের ভেতর থেকে নয়, তার নিজের গলা থেকেই। পালাবি কই বাপজান? অর্ণব চমকে উঠে নিজের হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। সে দৌড়ে ফিরে এলো জলসাঘরের সেই বিশাল আয়নাটার সামনে। ধুলোমাখা কাঁচে নিজের প্রতিবিম্ব দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। আয়নায় যে মানুষটা দাঁড়িয়ে আছে সে অর্ণব নয়, তার পিঠ কুঁজো হয়ে গেছে, গায়ের চামড়া শুকিয়ে ঝুলে পড়েছে, মাথার চুলগুলো ধবধবে সাদা এলোমেলো, পরনের শার্টটা ছিঁড়ে নোংরা ফতুয়া হয়ে গেছে। আর চোখ দুটো, সেই চোখে আর অর্ণবের পিঙ্গল মনি নেই। সেখানে বাসা বেঁধেছে ঘোলাটে ছানি আর এক অনন্তকালের ক্লান্তি। অর্ণব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে বের হলো এক ভাঙা জরাগ্রস্ত স্বর।
সে এখন আর ৩৫ বছরের যুবক নয়, সে এখন ১০০ বছরের বৃদ্ধ। সে নিজেই এখন কালু নানা। হাত রেসে নিজের পকেটে হাত দিল। সেখানে জিপ গাড়ির চাবি নেই, উঠে এলো একটা ভারী মোর্চে ধরা লোহার চাবি, রুম ১০১-এর চাবি, আর তার সাথে একটা হলুদ হয়ে যাওয়া পুরনো চিঠি। কাঁপা হাতে সে চিঠিটা খুলল। গোটা গোটা অক্ষরে লেখা, অভিনন্দন, চৌধুরী ভিলার দায়িত্ব গ্রহণ করার জন্য। পূর্ববর্তী প্রহরীর মেয়াদ শেষ। এখন থেকে আপনিই এই সময়ের খাঁচার মালিক, পাহারাদার এবং বন্দী। আপনার মুক্তি তখনই মিলবে যখন পরবর্তী শেষ অতিথি নিজের পাপ কাঁধে নিয়ে এই দরজায় কড়া নাড়বে। অপেক্ষা করুন, সময় এখানে অসীম। অর্ণব আয়নার দিকে তাকিয়ে হাসল। সেই হাসি আর অর্ণবের নয়, সেই হাসি ১০০ বছর পুরনো এক পিশাচের হাসি। তার মনে হলো এটাই তো তার নিয়তি ছিল। সে তো অর্ণব নয়, সে এই বাড়িরই একটা অংশ মাত্র। চৌধুরী ভিলার জরাজীর্ণ গেটে একটা সাইনবোর্ড ঝুলছে। সেখানে লেখা ছিল ডেমোলিশন টুমরো, অর্থাৎ আগামীকাল ভাঙা হবে। কিন্তু বাতাসের ঝাপটায় সেই লেখাটা বদলে গেছে। এখন সেখানে কেউ চক দিয়ে লিখে রেখেছে ডেমোলিশন ক্যান্সেলড, অর্থাৎ ভাঙার কাজ বাতিল। বারান্দার সেই পুরনো বেতের চেয়ারে বসে আছে এক নতুন বৃদ্ধ। তার হাতে একটা ন্যাকড়া। সে যত্ন করে সেই পুরনো হ্যারিকেনটার কাঁচ মুছছে। তার ঘোলাটে চোখ তাকিয়ে আছে গেটের দিকে। বাইরে আবার মেঘ ডাকছে। নতুন করে কালবৈশাখীর ঝড় শুরু হচ্ছে। শোঁ শোঁ বাতাসের শব্দ। হঠাৎ গেটে জং ধরা কড়ায় শব্দ হলো, ঠক ঠক ঠক। কেউ একজন এসেছে, কোনো এক নতুন পথিক, নতুন কোনো পাপ নিয়ে। বৃদ্ধ হ্যারিকেনটা তুলে ধরল। তার মুখে ফুটে উঠল সেই পরিচিত করুণ অথচ কুটিল হাসি। সে ধীর পায়ে গেটের দিকে এগিয়ে গেল। ফিসফিস করে বলল, আসেন বাপজান, দেরি করলেন কেন? আমরা তো আপনার জন্যেই অপেক্ষা করতেছিলাম। পর্দা নেমে আসে। চৌধুরী ভিলা আবার জেগে ওঠে তার নতুন শিকারের অপেক্ষায়। বন্ধুরা, চৌধুরী ভিলার সেই বন্ধ দরজার ওপাশে অর্ণব কি আজও অপেক্ষা করছে কোনো নতুন অতিথির জন্য? এই প্রশ্নের উত্তর হয়তো আমরা কোনোদিন জানবো না, কিন্তু আজকের এই হার হিম করা গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ভূতের জলসা পরিবারের সদস্য হতে এখনই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন, কারণ ছায়া কখনো কাউকে ছাড়ে না। শুভরাত্রি।